জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, যা সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিরে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া? প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নিরাপত্তার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। জাফলংয়ের শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাস থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তোলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুলন। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ প্রাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তোলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল। সে যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জোড়ায়। আবার শীতে অন্যরূপে হাজির হয় জাফলং। চারিদিকে তখন সবুজের সমারোহ, পাহাড় চূড়ায় গহীন অরণ্য। ফলে শীত এবং বর্ষা সবসময়ই বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং। জাফলংয়ের বুক চিরে বয়ে গেছে দুই নদী, ধলাই ও পিয়াইন। এই নদী দুইটি অনন্যতা এনে দিয়েছে জাফলংকে। সীমান্তের ওপারে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। পাহাড়, পানি, পান, পাথর, ঝর্ণা সব মিলিয়ে জাফলং যেন এক রূপকথার রাজ্য। নদী পার হলে খাসিয়া পুঞ্জি। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। এই পুঞ্জিগুলোতে গেলে দেখা যাবে ৩ থেকে ৪ ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর। প্রতিটি বাড়িতে সৃজিত পান বরজ। মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন। ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত জাফলং সৌন্দর্যের অপার লীলাভূমি। সিলেটের জাফলংয়ে 0 পয়েন্টে পিয়াইন নদী অবস্থিত। পিয়াইন নদীর দুপাশে বিশাল পাহাড়ে ঘেরা। দুই পাহাড়ের সংযোগ ঘটেছে ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর মাধ্যমে। ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর পাশে অবস্থিত লাল পাহাড়ে বিজিপি ক্যাম্প। এ পাহাড়ের উপর দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাজ্য দেখা যায়।
ভোলাগঞ্জ সিলেটের আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সাদা পাথর, রোপওয়ে, পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য উপভোগ করার জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে পর্যটকদের। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করত। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থানও এই এলাকায়। রোপওয়ে, পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনের জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে পর্যটকদের। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদীর তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। এই পাথর দিয়ে ৫০ বছর চালানো যাবে। এই হিসাব ধরে ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত সময়কালে সোয়া ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প। ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সোয়া ১১ মাইল দীর্ঘ রোপওয়ের জন্য নির্মাণ করা হয় ১২০টি টাওয়ার এক্সকাভেশন প্লান্ট, মধ্যখানে ৪টি সাবস্টেশন, দুপ্রান্তে ডিজেল চালিত ২টি ইলেকট্রিক পাওয়ার হাউস। ভোলাগঞ্জে রেলওয়ে কলোনি, স্কুল, মসজিদ ও রেস্ট হাউস নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ছিল। এক্সকাভেশন প্ল্যান্টের সাহায্যে ১৯৯৪ সাল পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে পাথর উত্তোলন করা হলেও বর্তমানে এ পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। আগে উত্তোলিত পাথর ভাঙ্গা, ধোয়া ও টুকরোর আকার অনুসারে বালু, স্টোন চিপস ও ট্রাক ব্যালাস্ট ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হতো। শ্রেণী অনুসারে সেগুলো পৃথক পৃথকভাবে বের হয়ে রোপওয়েতে ঝুলানো ৪ কোণা বিশিষ্ট স্টিলের বাকেটে জমা হতো। প্রতিটি বাকেটের ধারণ ক্ষমতা ২৩৭ কেজি। পাথর ভর্তি বাকেট পাঠানো হতো ছাতকে। স্বয়ংক্রিয় পদ্ধতি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ঠিকাদাররা স্থানীয়ভাবে বোল্ডার পাথর ক্রয়ের পর তা ভেঙে বিভিন্ন সাইজে বিভক্ত করে। তারপর তা বাকেটে পড়ে ছাতকে প্রেরণ করা হয়। মজার ব্যাপার হলো এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্ল্যান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। রোপওয়ের আয়তন প্রায় ১০০ একর, আর এ কারণে স্থানটি পর্যটকদের কাছে এত আকর্ষণীয়। মে থেকে অক্টোবর পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাওয়ার উপযুক্ত সময়। ভোলাগঞ্জ কোয়ারিতে শুষ্ক মৌসুমে প্রধানত গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হয়। এই পদ্ধতিতে শ্রমিকরা প্রথমে কোয়ারির উপরের বালি অপসারণ করে, পর্যায়ক্রমে গর্ত খুঁড়ে নিচের দিকে যেতে থাকে। ৭ থেকে ৮ ফুট নিচু গর্ত খোঁড়ার পর কোয়ারিতে পানি উঠে যায়। পানি উঠে গেলে শ্যালো মেশিন দিয়ে কোয়ারির পানি অপসারণ করে শ্রমিকরা পাথর উত্তোলন করে। এর বাইরে শিবের নৌকা পদ্ধতিতে পাথর উত্তোলন করা হয়। এ পদ্ধতিতে পাথর উত্তোলনের উপায় হচ্ছে একটি খালি নৌকায় শ্যালো মেশিনের ইঞ্জিন লাগানো হয়। ইঞ্জিনের পাখা পানির নিচে ঘুরতে থাকে। পাখা অনবরত ঘুরতে ঘুরতে মাটি নরম হয়ে পাথর বেরোতে থাকে। সংশ্লিষ্টরা ঝোঁকের সাহায্যে পাথর নৌকায় তোলে। এ পদ্ধতিতে পাথর উত্তোলনের দৃশ্য খুব উপভোগ্য। ভোলাগঞ্জে রয়েছে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন। এই স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চলে। এই স্টেশন দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা প্রধানত চুনাপাথর আমদানি করে থাকেন। চুনাপাথর নিয়ে প্রতিদিন শত শত ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তের জিরো লাইনে এই কাস্টমস স্টেশনের অবস্থান।
চুনাপাথর আমদানি দৃশ্য অবলোকনের বিষয়টিও পর্যটকদের কাছে আকর্ষণীয়। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যা সিলেট সদর উপজেলায় অবস্থিত। ইংরেজ সাহেব হারসনের হাত ধরে 1849 সালে 1500 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া। সিলেট বিমানবন্দর সড়কের পাশে মালনীছড়া চা বাগানের অবস্থান। ভ্রমণবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হল মালনীছড়া চা বাগান। সিলেট শহরের একেবারে অদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান মালনীছড়ায়। মালনীছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি। আপনি চাইলে যে কোনো একটি পথ দিয়ে চা বাগান দর্শনের কাজ শুরু করতে পারেন। তবে ঝামেলা এড়াতে বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়াই বাঞ্ছনীয়। তারপর ঘুরে দেখেন বাগানের এপাশ থেকে ওপাশ, দেখে আসতে পারেন বাগানের বাংলো। মালনীছড়ার পাশে রয়েছে আলীবাহার চা বাগান। এই বাগানে চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ, প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। মালনীছড়া চা বাগানে চায়ের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। যেভাবে যাবেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সাইদাবাদ বাস টার্মিনাল থেকে বাসগুলো সকাল থেকে রাত 12টা 45 পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়। আর ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 6টা 40 মিনিটে ছেড়ে যায় আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর 2টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 9টা 50 মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল 8টা 15 মিনিটে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত 9টা 45 মিনিটে ছাড়ে উদয়ন এক্সপ্রেস। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে চা বাগান যেতে 10 মিনিট সময় লাগবে।